ওয়েলকাম। আমরা আজকে আলোচনা করব মার্কেট ফর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেটি সাধারণত আমরা পারফেক্ট কম্পিটিশনের পরেও আমরা পড়ে থাকি। পারফেক্ট কম্পিটিশন, তারপরে আমরা এই পার্টটি পড়ে থাকি। তাহলে এই পার্টটির নামটা কি? মনোপলি। মনোপলি একটা বিশাল বড় মার্কেট, এবং মনোপলি মার্কেটের ভিডিও করতে গেলে আমাদের মিনিমাম অনেকগুলো ভিডিওই করতে হবে। তা আমরা এই ভিডিওতে ন্যাচারালি আমরা কি জানবো যে মনোপলি কি, মনোপলি কেমন, বা মনোপলির কিছু ক্যারেক্টারিস্টিক্স, এবং মনোপলি মার্কেটের ডিম্যান্ড কার্ভ এবং রেভিনিউ কার্ভ সম্পর্কে আমরা আলোচনা করব। বোঝা গেল কথাটা? তাহলে ফার্স্ট যদি ওর ডেফিনেশনে বলতে চাই যে মনোপলির ডেফিনেশনটা কি, তাহলে মনোপলির ডেফিনেশন এইভাবে বলা যেতে পারে যে মনোপলি ইজ এ মার্কেট কন্ডিশন in which there are only one seller's commodity. There are only one seller's commodity, and that commodity does not have any close substitute. Okay? আমরা দেখি তাহলে মনোপলি যে মার্কেট, আমি তোমাদের লিখিত পত্রের জন্যই আমি এটা লিখে রেখেছি। মনোপলি যে মার্কেট কন্ডিশন ইন হুইচ, যেখানে there are only one seller. আমরা পারফেক্ট কম্পিটিশনে কি দেখেছিলাম? পারফেক্ট কম্পিটিশন আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানে অনেকগুলি সেলার আছে এবং অনেকগুলি বায়ার আছে। মাচ অ্যান্ড মোর সেলার, মাচ মোর বায়ার্স exist in the market in perfect competition. But here, in case of monopoly, there is only one seller, okay, and large number, and also it seems to be that the large number of buyers exist in this market. Only one sellers and large number of buyers. And the goods are which the monopoly sells. The goods are naturally they does not have any close substitute. তার কথার অর্থই হচ্ছে তার কোনো যে ব্যক্তিগত তার কোনো যে ক্লোজ, খুব কাছাকাছি সাবস্টিটিউট থাকবে, সেরকম কোনো সাবস্টিটিউট নেই তার কাছে। মানে তার কাছে বলতে মনোপলি মার্কেটে ক্লোজ সাবস্টিটিউট কিন্তু নেই। দ্যাটস মিন, যদি কোনো বায়ারের মনোপলির ওই প্রোডাক্টটা খুব প্রয়োজন, তাহলে সে কিন্তু পারবে না নিজেকে অন্য জায়গা থেকে কিনতে যাওয়াতে। সে সেই মার্কেট থেকে কিনতে হবে, তার কারণ ও অনলি ওয়ান সেলার, এবং যেহেতু তার ক্লোজ সাবস্টিটিউট নাই, তাহলে আমি অন্য মার্কেট থেকে কিন্তু সেটা নিতে পারছি না। সাপোজ রেলওয়ে ইজ দ্য গ্রেট এক্সাম্পল অফ মনোপলি, যেটা আমরা এক্সাম্পল কিন্তু নিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা মনোপলিস্টিক কম্পিটিশনে এর ক্ষেত্রে বা মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে আমরা যে মার্কেট কন্ডিশনটা, ওই যে লেবার মার্কেট, যেটা আউটপুট অ্যান্ড প্রাইস ডিটারমিনেশনে যেটা আমরা বের করেছিলাম, সেক্ষেত্রে আমরা রেলওয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট করে উইথ ট্রেড ইউনিয়ন। যাই হোক, সেটি আগের ভিডিও আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। এবং যে মনোপলি যে কেস, সেটা হচ্ছে রেলওয়েকে সব থেকে বেস্ট এক্সাম্পল দেওয়া যেতে পারে, রেলওয়ে পার্টটাকে। কারণ রেলওয়ে এক্সাম্পল হচ্ছে মনোপলি, একদম মনোপলি এক্সিস্ট করে, তার কারণ রেলওয়ে ওয়ান সেলার, লার্জ নম্বর বায়ার্স। এবার আমরা কোনো মতেই রেলওয়ের কোম্পানিগুলোকে গিয়ে বা রেলওয়েকে গিয়ে আমরা আমাদের ডিমান্ড পূরণ করতে পারি বাই দ্য কন্ডিশন দে হ্যাভ টু ফিক্সড। এবং কিন্তু আমরা কম বাড়ানো করতে পারি না, কোনো প্রাইস বলতে পারি না যে আপনি এত টাকা কম নেন, আপনি এত টাকা কম না, হয় না। সেক্ষেত্রে বোঝাচ্ছে কথাটা কি বলতে চাইছি? তাহলে মনোপলি কি? মনোপলি একটা মার্কেট কন্ডিশন ইন হুইচ দেয়ার আর ওনলি ওয়ান সেলার অ্যান্ড লার্জ নাম্বার অফ বায়ার্স exist in the market, and the goods does not have any close substitute. Okay, next, বিভিন্ন ইকোনমিক্সরা এই মনোপলির ডেফিনেশন দিতে গিয়ে বিভিন্ন ধরনের থিওরিক্যাল থিঙ্কার যারা আছেন, যারা এই নিয়ে চিন্তা ভাবনা করেন, সেই থিঙ্কারদের বিভিন্ন জনের বিভিন্নভাবে মনোপলি মার্কেটের ডেফিনেশন দিয়েছেন। বাট কিছু যেমনি আমাদের এটা তুলে ধরতে হবে যে অ্যাকর্ডিং টু Ferguson, তাহলে অ্যাকর্ডিং টু Ferguson কি বলেছে? এ মনোপলি এক্সিস্ট, এ পিওর মনোপলি, ওকে, এক্সিস্ট when there is only one producer, যেটা আমি ন্যাচারালি বললাম যে আমাদের একটা প্রোডিউসারই হবে, and
one producer in a market and there are no direct competitors এবং there are no direct competitors এবং সেখানে কোনো কিন্তু competitors ডাইরেক্টলি থাকবে না। ন্যাচারালি ইন্ডিয়ান ওয়ের কোনো কম্পিটিশন কিন্তু নেই। আমরা রেলপথে যেতে গেলে বাধ্যতামূলকভাবে যেতে হয়, মানে যেতে হয় মানে কি, আমরা অন্য পথ দিয়ে তো অন্যভাবে যেতে পারি না। হয় যদি বিমান পথ দিয়ে যাই একটা দূর অনেকটা ডিস্টেন্সে, আমার প্রাইসটা কিন্তু বিশাল হাই হয়ে যাচ্ছে, ডিমান্ডের খরচ, বিমানের যে খরচ সেখানে অনেক বেশি। যদি আমরা ন্যাচারালি কোনো গাড়িতে যাই বা পার্সোনালি যাই, সেখানেই আমাদের বিভিন্ন বার্ডেন আছে একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাওয়ার জন্য, বা তার কস্ট অফ জার্নি ইন্ডিভিজুয়ালি মার্জিনাল কস্ট অনেকটা বেড়ে যাবে বাই দ্য পার্সন। বাট সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ে ইজ দ্য great profitable of every consumers, and that is why the one sellers exist in the market by the demands of consumers. কনজিউমারদের ডিমান্ডের কারণে কিন্তু সে এক্সিস্ট করছে। আমরা দেখবো যে মার্কেট কিভাবে অন্য মার্কেট যদি চলে আসে তাহলে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে একজন মনোপলি মার্কেট, অন্য একজন মনোপলি মার্কেট উঠবি মনোপলি মার্কেটগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। আমরা সেই পদ্ধতিতে আলোচনা করব। বাট দেয়ার ইজ নো ডাইরেক্ট কম্পিটিটার্স, ওকে, কোনো ডাইরেক্ট কম্পিটিটার্স থাকবে না, ইনডাইরেক্ট কম্পিটিটার্স থাকতে পারে। ইনডাইরেক্ট কম্পিটিটার্স বলতে কিরকম, সাপোজ আমি এইখান থেকে একটুখানি যাওয়ার চেষ্টা করবো 70 কিলোমিটার, আমার রেলপথ একমাত্র পরিষেবা, এটা আমি ধরে নিই যে রেলপথ বাদেও আর একটা আছে, মেন আমরা ধরি একমাত্র, সরি ভুল বললাম, মেন পার্ট যদি আমরা ধরি যে রেলওয়েকে মেন ধরে আমরা এগোলাম, ট্রেন মিস হয়ে গেল, তাহলে যদি দেয়ার ইজ নো কম্পিটিটর থাকে তাহলে আমরা পরের ট্রেনের জন্য আমরা ওয়েট করবো। যদি কম্পিটিটর থাকে তাহলে আমি বাস ধরবো। তাহলে দেয়ার ইজ নো ডাইরেক্ট কম্পিটিটর কিন্তু ডাইরেক্ট নেই, বাট কম্পিটিটর হ্যাঁ বলতে পারে যে আছে, কিন্তু সেটাকে বের করে দেওয়ার মতো ক্ষমতা মনোপলির আছে সে মার্কেট থেকে। নেক্সট, অ্যাকর্ডিং টু ম্যাকডোনাল্ড, ওকে, ম্যাকডোনাল্ড এরা একজন ইকোনমিক্স ছিলেন ব্রিটিশ, এবং এর মিস্টার ফিগারসনের ব্যাপারে যদি বলি, ইনি প্রফেসর ছিলেন এবং ইনি ইতিহাসবিদদের ওপরে এবং ইকোনমিক্সের ওপরে অনেক থিওরি লিখে গেছেন, ওকে। তাহলে অ্যাকর্ডিং টু ম্যাকডোনাল্ড ওনার মতে কি বলেছে, দেয়ার pure or absolute monopoly exists when a single firm is the sole producer. Sole মানে একাকী, একজনাই প্রডিউস করতে পারবে for a product for which there are no close substitute. সে একই কথা বাট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সেটাকে বলা হয়েছে। বোঝা যাচ্ছে কথাটা? এই গেল আমাদের মনোপলি কম্পিটিশনের কিছু ডেফিনেশন। এবং আমরা সেকেন্ডলি একটা জিনিস আমরা এইভাবে লিখে নিতে পারি, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই, সুবিধা হবে আমার। এবার আমি বোর্ডটা ক্লিয়ার করে নিলাম এবং আমরা এখানে একটা জিনিস লিখেছি, তার আগে আমরা কিছু জিনিস বলবো, তাহলে বোঝার সুবিধা হবে অনেকটা। এটা একটা জিনিস ধরা যেতে পারে যে মনোপলি মার্কেটে যেহেতু একটি মাত্র সেলার আছে, সেক্ষেত্রে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্সিয়েট হয়। আমরা দেখি সাপোজ পারফেক্ট কম্পিটিশনে কি হয়, একটা ওয়ান পিস কমোডিটি, একটা ইউনিক কমোডিটি, সেটি যদি বিভিন্ন ফার্মের মধ্যে বিক্রি করা হয়, বিভিন্ন ফার্মগুলো যদি বিক্রি করে এবং সমস্ত ফার্মগুলোকে আমরা একত্রে সাম আপ যদি করি, তাহলে সেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রি। পারফেক্ট কম্পিটিশনে মোর দ্যান টু ফার্ম যদি আমরা একসঙ্গে থাকি, সেটাকে আমরা কি বলি, ইন্ডাস্ট্রি। বাট মনোপলি ক্ষেত্রে আমাদের এখানে একটাই যে ফার্ম থাকবে সেটাই কিন্তু ইন্ডাস্ট্রি। মনোপলি, কারণ মনোপলি তো কোনো কম্পিটিটর নাই, প্রথম কথা। দ্বিতীয়ত মনোপলি কোনো সাবস্টিটিউট নেই। তৃতীয়ত মনোপলি ইজ দ্য ওয়ান সেলার্স অফ দ্য পার্টিকুলার কমোডিটি, ওকে, ওয়ান সেলার্স। দ্যাট মিন সে দ্বারা অন্য কেউ তৈরি করতে পারবে না। সাপোজ আমি কোনো জিনিস বাজার থেকে কিনতে যাবো, আমাকে বাধ্যতামূলক ভাবে আমাকে মনোপলি সেই মানে ফার্ম বা ইন্ডাস্ট্রি যাই বলে না কেন সেখান থেকে আমাকে কিনতে হবে। সাপোজ কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় একটা কমোডিটি প্রয়োজন পড়ছে, সেই কমোডিটি গুলোকে যদি সাপ্লাই কে দিবে, দ্যাটস মিন ওয়ান ইন্ডাস্ট্রি দিবে। এবং ইন্ডাস্ট্রি মিনস ওয়ান ফার্ম। সে একটি ফার্মই কিন্তু গোটা এরিয়াকে, দ্যাটস মিন গোটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি যে আছে সেটিকে কিন্তু মার্কেটটাকে প্রোভাইড করবে, ওয়ান ফার্ম, অ্যান্ড দ্যাট ইজ হি মেক্স ইট দ্য ইন্ডাস্ট্রি, ওকে। বোঝাচ্ছে কথাটা? এবং সেকেন্ডলি যদি আমরা বলি, এই লাইনটা একবার আমরা খুব লোড ডাউন করে নেব,
Secondly, the commodity produced by the producers, the commodity product, the commodity produced, বোঝাচ্ছে কথা, যে commodity produced করছে by the producer এর মাধ্যমে must not have closely substitute, যেটি সবসময় প্রয়োজন নাই যে closely substitute হবে, that means there is no competitors of this production, যেটা আমি বললাম, যেহেতু কোনো কম্পিটিটর মানে সেলারে নেই, that means they or he is the only one seller. তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারবো that he or she or they have or has no competitors on the industry, okay, on the market, and that means no close substitutes is not existing in the market, in the monopoly situations. And that is why one firm is equal to industry in the monopoly cases. But it is not possible for the perfect competition. When we saw that the perfect competition model, that more than one firm is sum up is called the industry. But not now. One firm is called one industry, that's mean industry. And he has sold the whole product, whole market in a single commodity. And they have to, the commodity does not have any close substitute. Okay, এটা বোঝা গেল। এবং এই যে এতগুলো ডেফিনেশন আমরা জানতে পারলাম, যে কি করে মনোপলিস্টিকের বিভিন্ন কম্পিটিশনের যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন গুলো জানার পর আমাদেরকে বিভিন্ন যে ক্যারেক্টারিস্টিক্স আছে, ওকে, বিভিন্ন যে ফিচার্স গুলো আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা এখন আলোচনা করব। দেখি তাহলে প্রথমে ক্যারেক্টারিস্টিক কি। ক্যারেক্টারিস্টিক আবার বলছি, যেটা ডেফিনেশন থেকে পাওয়া যায়, যেটা আমরা থিওরিক্যাল এতক্ষণ ধরে বললাম, সেই জিনিসগুলোকে যদি তোমরা নিজে পর পর লিখতে পারো, সেটি কিন্তু একটা মানে ক্যারেক্টারিস্টিক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখি ক্যারেক্টারিস্টিক্স অফ মোনোপলি। ক্যারেক্টারিস্টিক্স অফ মোনোপলি। তাহলে ক্যারেক্টারিস্টিক্স, প্রথম ক্যারেক্টারিস্টিক্স কি আমাদের? ওয়ান সেলার, দ্যাটস মিন large number of buyers। খুবই সোজা জিনিস, আশা করি এটা নিয়ে বোঝানোর দরকার নেই। মনোপলি মানে ওয়ান সেলার থাকবে। এবং মনোপলিস্টিক, যেহেতু আমরা আগের ভিডিওতে অনেক আলোচনা করেছি মনোপলিস্টিক কম্পিটিশন, এটা আমাদের মনোপলিটা একটু বাদ পড়ে গেছিল। মনোপলিস্টিক কম্পিটিশনে সেটা দেখতে পেরেছিলাম, মনোপলিস্টিক বলছি, মনোপশনি মার্কেটে আমরা দেখতে পেয়েছিলাম ওয়ান বায়ার হয় এবং মনোপলি মার্কেটে ওয়ান সেলার হয়। এবং মনোপশনি মার্কেট এবং মনোপলি মার্কেটে তখন আমরা যে কোনো লেবার মার্কেটের wages determine kori, okay, and output determines kori on that market, monopsony and monopoly case. But here the one seller, that's mean monopoly, okay, one seller means monopoly and one buyer means monopsony। এগুলো শর্ট ফর্ম গুলো একটু করে মাথায় রেখো তোমরা। দু নম্বর আমরা এটা বলতে পারি, there is no close substitute, তাই তো বলতে পারি আমরা। তাহলে no close substitute। আশা করি এটা নিয়ে কোনো কথা নেই। এটা বোঝা যাচ্ছে যে মনোপলি নো ক্লোজ সাবস্টিটিউট হবে। কোনো ক্লোজ সাবস্টিটিউট থাকবে না। যদি ক্লোজ সাবস্টিটিউট থাকে, অনেকের প্রশ্ন হবে, স্যার যদি ক্লোজ সাবস্টিটিউট থাকে তার মানেটা কি? তার মানে হচ্ছে তার কম্পিটিটরস আছে। যদি ক্লোজ সাবস্টিটিউট থাকে মনোপলি মার্কেটে, দ্যাটস মিন মানে তার মধ্যে মনোপলি হচ্ছে না প্রথম কথা, এবং যদিও এরকম সিচুয়েশন হয় তখন তার কম্পিটিটরস আছে। বাট যখনই আমরা দেখবো নো ক্লোজ সাবস্টিটিউট, দ্যাটস মিন দ্য মনোপলি ডাজ নট হ্যাভ এনি কম্পিটিটরস অন দ্য পার্টিকুলার প্রোডাক্ট অর পার্টিকুলার কমোডিটি।
ওকে, নেক্সট 3 নম্বর, এই মনোপলি মার্কেটে বাজারে আসার জন্য, বাজারে যে আসছে বিভিন্ন মনোপলি মার্কেট একজন করছে, যেহেতু মনোপলি মার্কেট সে সুপার নর্মাল প্রফিট রান করবে অলওয়েজ, আর অলওয়েজ যদি নাও করে তার নর্মাল প্রফিট তো রান করবে, ন্যাচারালি সে তো প্রফিট রান করবে, সবসময় প্রফিট এই হিসেবে যাবে। বাট এরকম পজিশন চলে আসতে পারে যখন প্রফিটের তাড়নায় অন্য একটা ফার্ম কি করছে, এন্ট্রি দিচ্ছে, নিজের এন্ট্রি দিচ্ছে। ওকে, মার্কেটে যদি মার্কেটে এন্ট্রি দেয়, মার্কেটে যদি এন্ট্রি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের, সেক্ষেত্রে দেখা যাবে যে তখন মনোপলি মার্কেট যখন দেখবে যে না এন্ট্রি দিচ্ছে নতুন ফার্ম, ও প্রাইসটাকে এতটাই কমিয়ে দিবে এবং কমিয়ে দেওয়ার পর বেশি করে বিক্রি করতে চাইবে, এতটাই কমিয়ে দিবে যে ওই নতুন ফার্ম যেটা এন্ট্রি করছে তার পক্ষে একটা বার্ডেন হয়ে দাঁড়িয়ে যাবে। বোঝাচ্ছে কথাটা? তার মানে এখানে আমরা বলতে পারি রেস্ট্রিকশন অফ ফার্মস এন্ট্রি। ওকে, রেস্ট্রিকশন, বোঝাচ্ছে এটা রেস্ট্রিকশনই তো, রেস্ট্রিকশন অফ ফার্ম এন্ট্রি। 4 নম্বরে যেটা ন্যাচারালি আমরা একটু দেখলাম সেটা আমরা বলি আবার, ফার্ম ইজ ইকুয়াল টু ইন্ডাস্ট্রি। এটা আর একটা খুবই সোজা, একটা ফার্মই কিন্তু ইন্ডাস্ট্রি সমান, তার কারণে এটা মনোপলি মার্কেট, একটা ফার্মই ইন্ডাস্ট্রি সমান হবে। 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর টপিকও বলা যায় যে এখান থেকে বিভিন্ন শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে। পারফেক্ট কম্পিটিশনে আমরা কি দেখতে পেয়েছিলাম, পারফেক্ট কম্পিটিশনে আমরা দেখতে পেয়েছিলাম সেলার ইজ দ্য প্রাইস টেকার, দ্যাটস মিন বায়ার্স and sellers make the equilibrium level of price and equilibrium level of quantity produced in the market. But here in this position in monopoly, the monopoly is being this monopoly one seller, they had to making for more profit, they fixed the higher prices for the commodity. And when the firm's entry, he thought, or he thinks, he saw that the new firm is entry, then he decreases his prices on that commodity and sell the large number of quantity on the particular prices level বা level of prices. বোঝাচ্ছে কথাটা? এক্ষেত্রে তাহলে আমাদের এখানে কি হচ্ছে, যেহেতু নিজে ফিক্সড করে নিচ্ছে প্রাইসটাকে, প্রাইস ফিক্সড করে নেওয়ায় ও সুপার নর্মাল প্রফিট রান করবে, যেহেতু মনোপলি, ইন্ডিয়ান রেল হতে তাই করে, তাই না? আমরা তো তাকে কমাতে পারবো না জোর করে গিয়ে, সেই ক্ষেত্রে মনোপলি হয়ে যায় প্রাইস মেকার। এটা আশা করি কিন্তু ভুলো না তোমরা, প্রাইস মেকার খুবই সোজা কিন্তু। বোঝাচ্ছে কথাটা কি বলতে চাইলাম আমি, প্রাইস মেকার। নেক্সট আমরা এইগুলো ছিল ক্যারেক্টারিস্টিক, আর বেশি ক্যারেক্টারিস্টিক দেওয়ার প্রয়োজন নেই, খুবই ছোট ব্যাপার একটা। এবার আমরা আলোচনা করব রেভিনিউ, মানে ডিমান্ড কার্ভ এন্ড রেভিনিউ কার্ভ অফ দ্য মোনোপলি। ওকে, তাহলে আমরা যদি দেখি ডিমান্ড কার্ভ এন্ড রেভিনিউ কার্ভ, ডিমান্ড কার্ভ এন্ড রেভিনিউ কার্ভ অফ দ্য মোনোপলি। মোনোপলি ডিমান্ড কার্ভ এবং রেভিনিউ কার্ভ কেমন হয় এটা জানার আগে আমাদের আগের যে পারফেক্ট কম্পিটিশন মডেল সেটার দিক থেকে আমাকে আলোচনা করতে হবে। তাহলে এটা আমি একটা
পারফেক্ট কম্পিটিশন মডেলের আলোচনা করছি। ওকে, পারফেক্ট কম্পিটিশন, এবং সেখানে আমরা কি দেখতে পাই, AR ইজ ইকুয়াল টু MR ইজ ইকুয়াল টু PR। দ্যাটস মিন প্রাইস লাইনটা সেটাকে একটা, যেহেতু প্রাইস ট্রেকার সেহেতু প্রাইস লাইনটা একটা হরাইজন্টালি করা হয়। হরাইজন্টাল মানে হরাইজন্টাল মেজারমেন্টে আনা হয়, সেটাই MR হয় এবং সেটাই AR হয়। আমরা যদি নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে আমরা দেখি একটা ডিমান্ড কার্ভকে নিয়ে, এবং সেখান থেকে আমরা দেখতে পারবো রেভিনিউ কার্ভ কেমন হবে, অ্যাভারেজ রেভিনিউ কার্ভ কেমন হবে, এবং মার্জিনাল রেভিনিউ কার্ভটাও কেমন হবে, এবং সেটা যদি সমান হয় দ্যাটস মিন পারফেক্ট কম্পিটিশন এক্সিস্ট, হোল্ড দ্য মার্কেট। ওকে, তাহলে আমরা এটা ইয়ার আর এটা MR, এবং এটা ফার্ম 1 এর ক্ষেত্রে, এবং ফার্ম 2 এর ক্ষেত্রে যদি আমরা ন্যাচারালি দেখি যে সেম পজিশন, আমি একটু ছোট হয়ে গেল এর তুলনায়, যাই হোক পরেরটাও একে নিই আগে থেকে। এটা হচ্ছে ফার্ম 2, সেম পজিশন, AR ইজ ইকুয়াল টু MR ইজ ইকুয়াল টু P। খুবই সোজা, একই ব্যাপার, প্রাইস মেজারমেন্ট করছি, কোয়ান্টিটি মেজারমেন্ট করছি প্রত্যেকটা ক্ষেত্রে। এই দুটো ক্ষেত্রে আমি দুটো এক্সাম্পল নিয়েছি, ফার্ম 1 ফার্ম 2 পারফেক্ট কম্পিটিশন। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি যে ইন্ডাস্ট্রি কার্ভটা হবে, আমরা জানি যে সাম অফ ফার্মস ইজ কল্ড দ্য ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হবে, ইন্ডাস্ট্রিতে নেগেটিভলি কার্ভ হবে, দ্যাটস মিন ডাউনওয়ার্ড কার্ভ হবে। দ্যাটস মিন সেটা কি, AR ইকুয়াল টু MR ইকুয়াল টু P। বোঝা গেল কথাটা? কি বলতে চাইলাম, এখানে প্রাইস টেকার বলে এরকম সিচুয়েশন আসছে। বাট এইভাবে যদি আমরা ন্যাচারালি দেখি, যে এইভাবে যদি আমরা ন্যাচারালি দেখতে পাই যে পরিস্থিতি কি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে, মুখটা কালো হয়ে যাচ্ছে। যদি আমরা মনোপলির ক্ষেত্রে এবার আলোচনা করি, সেক্ষেত্রে দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পারবো জিনিসটা, যে মনোপলি, সাপোজ মনোপলির ক্ষেত্রে আমরা, যেহেতু মনোপলি হচ্ছে ইন্ডাস্ট্রি, একটা ফার্মই হচ্ছে ইন্ডাস্ট্রি, তাহলে সেখানে সাম যোগ হওয়ার কোনো কিন্তু পজিশন কিন্তু নেই। ফার্মগুলো যোগ হয়ে তো কি হয়, ইন্ডাস্ট্রি হয়। তাহলে এখানে তো ওয়ান ফার্ম ইকুয়াল টু ইন্ডাস্ট্রি, তাহলে মনোপলির ক্ষেত্রে দ্যাটস মিন এটাই কি, ইয়ার, আর এটাই হচ্ছে ডিমান্ড কার্ভ। বোঝাচ্ছে কথাটা? এবং এই ডিমান্ড কার্ভটাই এখানে কি শো করছে, যে মনোপলি তার কমোডিটি কিভাবে সেল করবে, দ্যাটস মিন প্রাইস লেভেলটা যদি খুব হাই থাকে, দ্যাটস মিন হি ক্যান সেল দ্য লোয়েস্ট লেভেল অফ আউটপুট, and if he charges lowest price, then he sell the highest level of output that he produced. Okay, তাহলে year means হচ্ছে average revenue curve, and that's mean the কি demand curve, এবং এটি কার ডিমান্ড কার্ভ, মনোপলি ডিমান্ড কার্ভ। দ্যাটস মিন এখানে আমরা কি লিখতে পারি, AR ডিমান্ড কার্ভ, দ্যাটস মিন ডি না লিখে আমরা প্রাইস ডিমান্ড কার্ভ ইজ অল, এই যে আমরা যদি বলি যে প্রাইস এর ফাংশনই হয় একটা, মানে ডিমান্ড কার্ভ হচ্ছে প্রাইস দ্বারাই মেজারমেন্ট করা হয়। তাহলে ডি মিনস এখানে আমরা পি ধরতে পারি, দ্যাটস মিন পারফেক্ট কম্পিটিশনে যেটা আমরা দেখেছিলাম যে AR ইজ ইকুয়াল টু MR ইজ ইকুয়াল টু P, দ্যাটস মিন AR ইজ ইকুয়াল টু, এখানে আমরা ডি মিনস পি ও বলা যেতে পারে। বোঝাচ্ছে কিনা? নেক্সট এখানে আমরা মেজারমেন্ট করছি কিউ, খুব সিম্পলি ম্যাটার। এবং আমরা যদি সাপোজ এইটা একটা লাইন দিয়ে দেখাই, সাপোজ এই প্রাইসে রান করছে, ওকে, এবং ইকুইলিব্রিয়াম পজিশন সাপোজ ধরলাম এই জায়গায়, তাহলে সে বেশি পরিমাণ চার্জ করছে, কম বিক্রি করছে, তার মানে সে তো বিশাল লাভ করছে। বোঝাচ্ছে কথা, সুপার নর্মাল প্রফিট রান করছে সে। এক্ষেত্রে নতুন ফার্মগুলো যখনই এন্ট্রি দিবে, ওর প্রাইস লাইনটাকে ও পজিশনটাকে নিয়ে চলে যাবে, এবং যেহেতু নিচে নেমে চলে যাবে, ও বেশি করে বিক্রি করতে থাকবে তার কম দামে, এবং বাজারটা তে নতুন ফার্মটা এন্ট্রি হওয়া সত্ত্বেও সে বিক্রি করতে পারবে না, যেহেতু ও জানে যে লস হচ্ছে, বা আমার সুপার নর্মাল প্রফিট আমরা রান হচ্ছে না, তবুও আমি নর্মাল প্রফিটে এরকম ভাবে কন্টিনিউ চালাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সেই নিউ ফার্মটা ইন্ডাস্ট্রি থেকে সরে যাচ্ছে, দ্যাটস মিন এক্সিট করছে। ওকে, তাহলে এই পজিশন হচ্ছে ওর একটা মার্কেট পলিসি, সে নিজেকে মনোপলি হিসেবে ধরে রাখার জন্য। নতুন ফার্ম আসতে পারে, বাট তার মধ্যে একটা বোঝা চেপে যায়, সে তার মধ্যে সঙ্গে সঙ্গে সে কি করবে,
কমিয়ে দেবে চার্জেস। আর দ্যাটস মিন রেলের ভাড়া কিন্তু এত কম, সেই জন্য আমি এটা একটা সিম্পলি ফ্র্যাঙ্কলি বলছি, রেলের ভাড়া কম হওয়ার তার একটি মাত্র কারণ যে প্রাইস এক্সট্রা কিন্তু চার্জেস কম করে, সেই কম চার্জেস করে পর বেশি পরিমাণে কোয়ান্টিটি প্রডিউস করতে পারে। দ্যাটস মিন হি সেলস দ্য লার্জেস্ট কোয়ান্টিটি দ্যাট হি ক্যান প্রডিউসড, এবং যার ফলে তার যে নর্মাল তার ফলে যার যে প্রফিটটা সেটা কিন্তু একটি স্টেবল পজিশনে থাকে। বোঝা যাচ্ছে কথাটা? এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, এবং অ্যাভারেজ রেভিনিউ কার্ভটাকে আমরা কি বললাম? ডিমান্ড কার্ভ। ওকে, এখানে অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা কি? ডিমান্ড কার্ভ। তাহলে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ যদি ডিমান্ড কার্ভ হয়, আমরা ছবিটা এইভাবে আঁকি, কোয়ান্টিটি প্রডিউস, অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, ডিমান্ড কার্ভ, দ্যাটস মিন প্রাইস, এন্ড আমি আরেকটা মেজারমেন্ট করছি, সেটা হচ্ছে এমআর কার্ভ। এটা তো জানি যে এআর আর এখানে ডিমান্ড কার্ভ, দ্যাটস মিন, কিন্তু এমআরটা তার থেকে আরো স্টিপার হয়, ডাউনওয়ার্ড কার্ভ হয়। কেন হয় তার কারণটা বলছি। এই কার্ভটার মাধ্যমে এটাই দেখানো হয়েছে, যেটা আমরা ন্যাচারালি বিভিন্ন কোশ্চেনে পড়ে, যে the steeper as twice as the AMR curve is AR curve, একটা কোশ্চেন খুব দেয়, আমি পরে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। বাট এখানে ডিমান্ড কার্ভটার যে স্লোপটা আছে তার থেকে স্টিপার আছে এমআর কার্ভ। এটা দেখায় যে মার্জিনাল রেভিনিউটা, যে চেঞ্জ ইন রেভিনিউ, চেঞ্জ ইন the rate of change in marginal revenue is more than the rate of change in average revenue. That means the rate, এটা একটু লিখে নিও, the rate of change of MR is more, আমি লেখাগুলো কিন্তু পুরোটা বলে দিচ্ছি, is more than the rate of change of MR, average revenue curve, এবং যার কারণে সে কিন্তু অনেকটা স্টিপার হচ্ছে দ্যান দ্য অ্যাভারেজ রেভিনিউ কার্ভ। এবং আমরা যে মার্কেটের যে কন্ডিশন দেখেছিলাম পারফেক্ট কম্পিটিশনে, সেটা দেখেছিলাম P ইকুয়াল টু MC করে দেখেছিলাম কিনা, এবং আরেকটা কন্ডিশন দেখেছিলাম মার্জিনাল কার্ভ কাটস দ্য marginal cost curve cuts the marginal revenue curve from the below। কি এখানেও দ্বিতীয় কন্ডিশনটা সেম আছে, বাট ওয়ান কন্ডিশন ইজ ইমপ্রুভমেন্ট ওভার দ্য পারফেক্ট কম্পিটিশন, দ্যাট ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন অফ দ্য পারফেক্ট কম্পিটিশন, P equal to MC। In this position, the P equal to MC is vanished. Instead of this equilibrium is also holding the situation, MR equal to MC। ওকে, তাহলে এখানে যদি আমরা এমসি রেখা টানি, আমি জাস্ট এমসি রেখাটাকে মেজারমেন্ট করার ইচ্ছা ছিল না, বাট আমরা রেভিনিউ কার্ভটাকে মেজারমেন্ট করার জন্যই আমরা এমসি, এবং এই যে লাইন আমরা পাচ্ছি, এই লাইনের একটা যে ভার্টিক্যালি যদি আমরা টানি, যেখানে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, দ্যাটস মিন তার ডিমান্ড কার্ভ, দ্যাটস মিন তার প্রাইস, যেখানে ডিটারমিনেশন হচ্ছে সেটা হচ্ছে প্রাইস লাইন। এইভাবে অ্যাভারেজ রেভিনিউ কার্ভের সঙ্গে মার্জিনাল কস্ট কার্ভের ইকুইলিব্রিয়াম করে বিভিন্নভাবে আমাদের প্রাইস এবং আউটপুট ডিটারমিনেশন করা হয় ইন দ্য মোনোপলি সিচুয়েশন। ওকে, নেক্সট, এই যে অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ কার্ভ রয়েছে, এটি কিন্তু স্টিপার অ্যান্ড মোর স্টিপার অ্যাজ দ্যান দ্য মার্জিনাল রেভিনিউ কার্ভ ইজ এয়ার কার্ভ, আমরা এখানে দেখতেই পাচ্ছি কিন্তু, এবং এটি স্টিপার হয় অ্যাজ টুয়াইস অ্যাজ দ্য, আমি সেটা পরের আলোচনা করব, আমরা আরো বুঝতে পারবো জিনিসটা। এটা ছিল অ্যাভারেজ রেভিনিউ কার্ভ এবং মার্জিনাল রেভিনিউ কার্ভের কনসেপ্ট। আমরা পরের ভিডিওতে আলোচনা করব মোনোপলির যে কনসেপ্ট, সেটা হচ্ছে শর্ট রান প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন ইন দ্য শর্ট রান পজিশন, অ্যান্ড প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন ইন দ্য মোনোপলি ইন দ্য লং রান পজিশন। তা শর্ট রান পজিশন যদি এখন ভিডিও করি খুব লেন্দি হয়ে যাবে, তার জন্য আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।